আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে ব্যাক পেইন এবং তার প্রতিকার। তো এটি তো আসলে খুবই কমন একটি উপসর্গ, আমাদের মোটামুটি ব্যাক পেইন হয়নি এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তো ব্যাক পেইন বলতে আসলে কোন জায়গাটার ব্যথাকে আমরা ব্যাক পেইন বলবো? আমরা মেইন আমাদের যে সর্বপ্রথম আমরা ব্যাক পেইন, এটা হচ্ছে একটা কমন টার্ম যেটা আমার মনে হয় 90% মানুষ আমাদের ইউজ করে, যে আমাদের পিঠে ব্যথা বা কোমরে ব্যথা, সেটা আমরা আসলে মেইন মেডিকেলের ভাষা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে লাম্বার রিজিয়নে যে পেইনটা আছে, লাম্বার রিজিয়নে সেই জায়গাটাকে আমরা ব্যাক পেইন হিসেবে অভিহিত করে থাকি নর্মালি। তো এটার থেকে আসলে ব্যাক পেইন, প্রক্সিমাল থাই যেগুলো আছে এগুলো অনেক সময় রেডিয়েশন হয়, তো ওই জায়গাগুলোকেও আমরা ইনক্লুড করি অনেক সময় ব্যাক পেইন। এই জায়গার ব্যথাগুলোকেই জি, ব্যাক back পেইন pain, বলা জি। হচ্ছে। তো এর নিশ্চয়ই অনেক কারণ রয়েছে, এর মেকানিক্যাল কজ রয়েছে, কিংবা আন্ডারলাইং যে কোনো ধরনের ডিজিজ হতে পারে, কোনো একটা পিএলআইডি হতে পারে। তো সেটি জানতে চাইবো আসলে কি কি কারণে ব্যাক পেইন হতে পারে। আমাদের দেশে সবচেয়ে বেশি কমন, এটা হচ্ছে আমাদের দেশের যে মেয়েদের ভিতরে যেটা সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে অস্টিওপোরোসিসের জন্য অনেক সময় ব্যাক পেইন হতে পারে। একটু এজেড হলে বা পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে ব্যাক পেইন খুবই কমন। আরেকটা যেটা হচ্ছে আমাদের দেশের ছেলেদের ভিতরে যেটা বেশি দেখা যায়, সেটা হচ্ছে আমাদের যে ডিস্কগুলো আছে, আমাদের যে ভার্টিব্রা আছে বা কশেরুকা বলি আমরা, সেই কশেরুকার ভিতরে, ভার্টিব্রার ভিতরে একটা ডিস্ক আছে। তো সেই ডিস্কটা যদি কোনো কারণে বের হয়ে যায়, তো বের হয়ে যাওয়া বলতে আমরা কী বুঝি, বের হয়ে গেলে কেন ব্যথা হবে? তো আমাদের যে স্পাইনাল ক্যানালটা আছে, ঠিক আমাদের ডিস্কের মেরুদণ্ডের পেছনে আছে। কথা জি, বলছেন? জি, এক্স্যাক্টলি। মেরুদণ্ডের যে আমাদের স্পাইনাল ক্যানালটা আছে, বা মেরুদণ্ড আমরা যেই জায়গাটায় আছে সেটার একটা ক্যানালের ভিতরে থাকে, এবং সেই ক্যানালে সিএসএফ থাকে বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলি আমরা, এক ধরনের fluid তরল বলি। পদার্থ। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সেই জায়গাটায় চাপ দেয়, চাপ দিলে তখন আমাদের মেরুদণ্ডে অনেক সময় চাপ লাগবে, হ্যাঁ। তো ওইখানে চাপ লাগলে আমাদের ব্যথাটা হয়, কারণ ওখানে অনেক ধরনের নার্ভস আছে। একটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল মেরুদণ্ড যেটাকে আমরা বলি, হ্যাঁ, স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলি, ওখানে চাপ দিতে পারে যদি। আরেকটা হচ্ছে আমাদের ওইখান থেকে এক্সিটিং নার্ভ রুটস আছে, যেগুলো আমাদের পিঠে এবং পায়ের দিকে যায়। তো অনেক রোগী অনেক সময় কমপ্লেইন করে যে আমার কোমরেও ব্যথা আছে, আমাদের কিন্তু তার ডান দিকে যাচ্ছে। তো আমরা যখন এমআরআই করি, খুবই ইউজফুল একটা টুল, এমআরআই করে আমরা দেখি যে তার ডিস্কটা হয়তো বেড়েছে, পেছনের দিকে এসেছে এবং ডান দিকে বেশি। সো এক্সিটিং নার্ভ রুটসে যখন সে কম্প্রেস করে, তখন তার ডান পায়ে ব্যথাটা যায়। তো এটা হচ্ছে একটা ইয়ে। আরেকটা হতে পারে যে আর্থারাইটিস হয়েছে যে কোনো ধরনের। আর্থারাইটিসের একটা প্রেজেন্টেশন হচ্ছে, আমরা বলি স্পন্ডিলোডিসকাইটিস। সো ডিসকাইটিস যে কোনো কারণে হতে পারে, যে কোনো ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। আর আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা কমন, সেটা হচ্ছে টিবি, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের জন্য অনেক সময় ডিস্কে ইনফেকশন হয়। সো ইনফেকশন হলে তখন দেখা যায় ডিস্ক পিছনের দিকে চলে আসে, মেরুদণ্ডে চাপ দেয়, এক্সিটিং নার্ভ রুটসে চাপ দেয়। আরেকটা যেটা সবচেয়ে বেশি ভয়াবহ বিষয়, সেটা হচ্ছে ওখানে অ্যাবসেস ক্রিয়েট হয় অনেক সময়। অ্যাবসেস অথবা পাস জমে বা পাস পুজ জমে, জমে। এক্স্যাক্টলি, হ্যাঁ, পাস জমে, পুজ জমে। সেটা অনেক জায়গায় ছড়িয়ে যায় আমাদের আশেপাশের মাসেল যেগুলো আছে, বিশেষ করে সোয়াস মাসেল আমরা বলি, যেগুলো আমাদের পিঠের মাসেল আছে। সোয়াস মাসেলে ছড়িয়ে গেলে তখন প্রচণ্ড ব্যথা হয়, এবং প্রচণ্ড কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়। তখন ওটা একটা আমরা তো ভয়াবহ জানি অবস্থা যে হয়ে স্যার যায়। অ্যাবসেস হলে সেটিকে ড্রেইন করতেই হবে, আদারওয়াইজ এটি থেকে গিয়ে তারপরে পরবর্তীতে আরও ধরনের কমপ্লিকেশন হতে পারে। তো জি। এক্ষেত্রে যেহেতু আপনি বললেন যে এই পাস ছড়িয়ে যায়, তো সেক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে? এটা আসলে দুভাবে করা যায়। এক হচ্ছে আপনি কোনো কোনো ডক্টর ফার্স্টে আমাদেরকে এটিটি বা আমাদের যে অ্যান্টি টিউবারকুলার থেরাপি আছে, সেটা দিয়ে হয়তো পাসটা কমিয়ে নেন। তো সেক্ষেত্রে যদি আমরা ফলো আপ এমআরআই করতে বলি, অনেক সময় এমআরআই খুব ভালো বোঝা যায়। তো যদি দেখা যায় যে টিবির ওষুধে তেমন কাজ করছে না বা রেসপন্স করছে না, সেই ক্ষেত্রে তখন আমরা সার্জারির দিকে যাই। সার্জারি করে এই জিনিসগুলো ড্রেন Remove করে দেন করে। অ্যাগেইন আমরা হচ্ছে টিবির ওষুধটাকে প্রেসক্রাইব করি, যাতে এই জিনিসটা কমে যায়। অনেক সময় দেখা যায় যে পটস ডিজিজে যারা ভুগছেন, আপনি একটু আগেই বলছিলেন, তো সেটি কি আপনারা সিটি স্ক্যান বা এমআরআই করে ডিটেক্ট করতে পারেন কি? এটা মোটামুটি প্রায় 95 থেকে 97% ডিটেক্ট করা পসিবল। এমআরআই করি আমরা, সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট দিয়ে এমআরআই করি, যেটা এটা খুবই রিকমেন্ডেড। এটা হচ্ছে এক। আর অনেক সময় হচ্ছে দেখা যায় যে অনেকের ভার্টিব্রা কোল্যাপস করে যায় বা ভেঙে যায়, ওইখানে যেহেতু ইনফেকশন হয়েছে, ভেঙে গেলে অনেক সময় যেটা যে মেইন অ্যালাইনমেন্টটা আছে, এটা নষ্ট হয়ে যায়। তো তখন আমরা সেই ক্ষেত্রে সিটি স্ক্যান করে দেখি যে
হাড্ডি কতটুকু ভাঙলো বা কতটুকু হলো বা কতটুকু স্পাইনাল ক্যানালকে সে অবলিটারেট করলো বা ওইগুলো হচ্ছে সিটি স্ক্যানে দেখা যায়। তো অনেক সময় আপনি বললেন যে বিভিন্ন ধরনের ডিজিজের কারণেও ব্যাক পেইন হচ্ছে কিংবা মেকানিক্যাল কজেও হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে কি ধরনের অ্যাডভাইস করতে পারেন যে যদি মেকানিক্যাল হয় তিনি কি করবেন, বা যদি কোনো আন্ডারলাইং কজ থাকে সেক্ষেত্রে কি করণীয়? আহ, আমাদের দেশে এখন যেটা সবচেয়ে বেশি যদি আমরা এটাকে আসলে কয়েকটা ভাগে ভাগ করি, পিএলআইডির ক্ষেত্রেই ধরেন মাইল্ড, মডারেট বা মার্কড। যদি মার্কড হয় তাহলে আসলে সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। যদি মাইল্ড থাকে তাহলে অনেক সময় বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি আছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, নিয়মিত করলে সেইটা ব্যথাটা কমে যায়। আমরা আসলে বেশিরভাগই যারা চাকরিজীবী তাদের খুব একটা এক্সারসাইজ করা হয় না। সো সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে এক্সারসাইজ করলে এই জিনিসটা অনেক বেশি ভালো হয়ে যায়, অনেকের, বেশিরভাগ মানুষেরই ভালো হয়ে যায়। আর মডারেট থাকলে অনেক সময় ডাক্তাররা প্রেফার করেন যে কিছু ওষুধ দিয়ে যদি রুগীর এটা কমানো যায় তাহলে হচ্ছে আর হয়তো না সার্জারিতে যেতে হয়। এছাড়া ফিজিওথেরাপির যে ভূমিকা আপনি বললেন, এটি কি আসলে উপকারী কিনা এইসব ব্যাক পেইনের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে? হ্যাঁ, আমার মনে হয় উপকারী, কারণ ফিজিওথেরাপির দিকটা আসলে অনেক এগিয়ে গেছে। আমাদের বিভিন্ন ধরনের সাউন্ড ওয়েভ থেরাপি আছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, হিট হিট ট্রিটমেন্ট আছে, কোল্ড ট্রিটমেন্ট আছে, যার জন্য যেটা আসলে তারপরেও আমি আরেকটা জিনিস বলবো যে আমাদের ফিজিক্যাল মেডিসিন আছে, তো এরাও আসলে অনেক ভালো কাজ করছে আমাদের ইয়েতে। তবে আমার যেটা মনে হয় আমরা একদম ছোট থেকে যেটা আমরা আমাদের অস্থির যে যত্ন আছে একটা, সেটা আমাদের করা হয় না। সত্যি কথা যেটা, বিশেষ করে আমাদের ফিমেল পপুলেশনে এটা খুবই কমন যে খুবই নেগলেক্টেড অবস্থায় থাকে। এক্স্যাক্টলি, খুবই কমন যে ওনারা, আমার কাছে মনে হয় অ্যারাউন্ড 90% উইমেন ইন বাংলাদেশ, ওনারা এই অস্টিওপোরোসিস ওনাদের কমন একটা প্রবলেম, বা আর্থ্রাইটিস একটা কমন প্রবলেম। সো আমার কাছে মনে হয় এটা, আমি বাইরের দেশে দেখেছি যেটা, যে ওরা খুবই কনসিয়াস এই বিষয়টা নিয়ে, যে একদম স্কুল থেকে ওদেরকে নিয়ম করে ওদের যে সাপ্লিমেন্টগুলো আছে ওরা স্কুল থেকে দেওয়া হয়। সো আমাদের মনে হয় যে এই ক্ষেত্রে এই কাজগুলো করা যেতে পারে, স্কুল থেকে হোক বা যদি গভর্নমেন্ট স্টেপ নেয় তো খুবই ভালো, করা যেতে পারে। আমার কাছে মনে হয় এগুলো আসলে প্রতিরোধ করা সম্ভব। এটি আসলে একটি স্ক্রিনিং এর মধ্য দিয়ে কি আমরা যেতে পারি কিনা, যে আমাদের ক্যালসিয়াম লেভেল বা বোন মাসটা কিরকম আছে, ভিটামিন ডিটা কিরকম আছে, তো সেটির জন্য কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে কিনা বা কোনো টেস্টের ব্যবস্থা আছে? আমার মনে হয় সব জায়গাতেই ব্যবস্থা আছে। আমরা বিএমডি টেস্ট বলি, হ্যাঁ, এটা খুবই কমনলি ইউজ একটা টেস্ট, বিএমডি টেস্ট বলি। কিন্তু আমার যেটা সেটা হচ্ছে আমরা যখন উপসর্গ নিয়ে আসি তখন অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে যায়। তো আমার কাছে মনে হয় আগে থেকেই আমরা ভিটামিন ডি এগুলো যদি আমরা নিয়মিত একটা চেক আপের মধ্যে থাকি, আমাদের আসলে এই অভ্যাসটা একটু গড়ে তুললে আমাদের আসলে এই অস্টিওপোরোসিস হোক বা আর্থ্রাইটিস হোক, আমার কাছে মনে হয় অর্ধেকে নেমে আসবে সাফারিংসটা, আমার কাছে এটা মনে হয়। আপনি যেহেতু বলছিলেন আপনি ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি কাজ করেছেন এবং দেখেছেন যে কিভাবে তারা তাদের অস্থি বলি, হাড় বলি, এর যত্ন নিয়ে থাকে, নারী পুরুষ উভয়ই। তো আপনি যদি আমাদেরকে একটু অ্যাডভাইস করেন যে আমরা আসলে কিভাবে আমাদের এই হাড়ের যত্নটা নিতে পারি? আমার কাছে মনে হয় আমাদের যে একটা ফুড অ্যান্ড নিউট্রিশন গ্রুপ আছে, প্রতি বছরই অনেকে পাস করছে, এটা তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে একটা প্ল্যান করে একটা দিতে হবে যে আমরা যারা হয়তো কেউ হয়তো যে আমরা বসে কাজ করছি, বা কেউ হয়তো স্কুল গোয়িং একটা বাচ্চা, বা কেউ হয়তো আমরা বাসায় কাজ করছি, তো সবার জন্য আলাদা আলাদা করে বাইরের দেশে এটা কিন্তু আছে যে যিনি বাসায় কাজ করেন তার অস্থির যত্ন নেওয়ার জন্য কি কি উপাদান খেতে হবে, কোন কোন খাবার খেতে হবে, এটা হচ্ছে একটা। বা কেউ হয়তো ফুটবল খেলছে, তো তার ফুটবল ক্লাব থেকেই তাকে একটা ইনস্ট্রাক্ট করে দেওয়া আছে, যে লিস্ট করে দেওয়া আছে যে সে কি কি খাবে, কখন খাবে, এক্স্যাক্টলি ডায়েট প্ল্যানটা দেওয়া আছে। তো আমার কাছে মনে হয় এটা খুবই সহজ একটা জিনিস, আমরা যদি জাস্ট একটু মনে রেখে এই জিনিসটা করি। ভিটামিন ডি, ক্যালসিয়াম, আসলে অনেক ধরনের থেরাপি আছে যেগুলো আমাদের জানা নেই। সো তারা যদি একটা প্ল্যান নিয়ে আমাদের কাছে আসে, আই এম শিওর যে কর্তৃপক্ষ যারা আছে তারা এটাকে অনুমোদন করবে এবং আমাদের অস্টিওপোরোসিস বা আর্থ্রাইটিস বা অস্থির যে যত্ন আছে ওভারঅল, সেই জিনিসটা আমরা অনেক দূরে এগিয়ে যাব। আচ্ছা, ব্যাক পেইন নিয়ে যেহেতু কথা বলছি এবং আপনিও রেডিওলজিতে আছেন, তো একটু জানতে চাইবো যে এই ব্যাক পেইন যে কোনো কজ ডিটেকশনের জন্য এমআরআই বা সিটি স্ক্যান এর কি কি ভূমিকা রয়েছে? আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি স্পেসিফিক পরীক্ষা হচ্ছে এমআরআই। ব্যাক পেইনের কারণটাই হচ্ছে বের করার জন্য সবার আগে যেটা করা হচ্ছে, আমার কাছে মনে হয় এটা এমআরআই করা উচিত। অবশ্যই এক্স রে আছে, একদম বেসিক টুল, যেখানে আসলে এমআরআইটা সব জায়গায় এখনো পৌঁছয়নি। তো আমাদের দেশের সিটি লেভেলে বা
জেলা লেভেলের জায়গাগুলোতে হয়তো আছে। তো সেই ক্ষেত্রে আমরা এক্স রে করে থাকি। তো এক্স রেতে আসে মেইনলি হচ্ছে এটা যেটা হাড্ডি অস্থি যেগুলো সেগুলো আসে, ডিস্ক হয়তো আসে না। তো বিভিন্ন যেগুলো কজ আছে, যেমন অস্টিওপোরোসিস কিনা বা অস্টিওআর্থ্রাইটিস কিনা বা কোনো ধরনের অ্যালাইনমেন্টের প্রবলেম আছে কিনা বা টিবি হয়েছে কিনা বা কোনো কারণে আগে হয়তো আঘাত পেয়েছিল, সেক্ষেত্রে তার ভার্টিব্রার হাইট কমে গেছে কিনা, রিব ফ্র্যাকচার আছে কিনা, এইসব জিনিসের জন্য বিভিন্ন যখন কোনো উত্তর নেই তখন আমার কাছে মনে হয় এমআরআই করিয়ে ফেলাটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। আর সিটি স্ক্যানেও আসে অনেক সময় অনেক কিছু, কিন্তু ডিস্কটা অত ভালো আসে না। মেইনলি যেটা আসে সেটা হচ্ছে হাড্ডিগুলো। আর আরেকটা হচ্ছে যে সিটি স্ক্যানের একটা ভালো দিক আছে বা একটা অ্যাডভান্স দিক আছে, আমরা এটাকে 3D রিকনস্ট্রাকশন করতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আঘাতজনিত কোনো কারণ হয়ে থাকে বা কোনো ধরনের ক্ষেত্রে মনে হয় যে না আমাদের হাড্ডিটা ক্ষয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সিটি স্ক্যান এগিয়ে আছে। আর ডিস্কের দিক থেকে এমআরআই এগিয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান হোক, দুটোরই ভূমিকা রয়েছে আসলে অনেক বেশি। ব্যাক পেইনের ক্ষেত্রে আসলে এক্সারসাইজ বা ব্যায়ামের কতটুকু ভূমিকা রয়েছে সেটি সম্পর্কে জানবো। আমি জানতে চাইছিলাম যে ব্যাক পেইনের ক্ষেত্রে এক্সারসাইজের আসলে ভূমিকা কতটুকু? আসলে আমার কাছে মনে হয় শুধু ব্যাক পেইনের ক্ষেত্রে না, যে কোনো রোগের সংক্রমণ ঠেকাতে এক্সারসাইজের ভূমিকা অনেক বেশি, শরীর চর্চার ভূমিকা অনেক বেশি। আমাদের দেশে সবচেয়ে বেশি যেই সব রোগগুলো আমার কাছে মনে হয় লাইফস্টাইল ডিজিজ, যেগুলো সবচেয়ে বেশি, সেগুলো হৃদরোগ হোক, ডায়াবেটিস হোক, ব্যাক পেইন হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, অস্টিওপোরোসিস, যাই হোক, আমার কাছে মনে হয় লাইফস্টাইল ডিজিজ যেটা বেশি। আমরা আসলে এক্সারসাইজ যেটা ঠিক মতো করি না, হয়তো আমাদের বিএমআই যেটাকে আমরা বলি আমাদের বেশি থাকে। যদি আমার কাছে মনে হয় যে ওজন যদি কমিয়ে ফেলা যায় তাহলে অনেক অস্থির রোগ যেগুলো আছে সেগুলো কমে আসে। নর্মালি আমাদের দেশে আরেকটা যেটা সবচেয়ে বেশি প্রবলেম সেটা হচ্ছে হাঁটুতে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, আর্থ্রাইটিস হয়ে থাকে, স্পার হয়ে থাকে, বনি স্পার। তো সেই ক্ষেত্রে ওজন যদি আমরা এক্সারসাইজের মাধ্যমে কমিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ধরনের যে আছে এগুলো অনেকাংশেই ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে, আমার মনে হয়। আর এক্সারসাইজ করলে ডেফিনেটলি আপনার হার্ট ভালো থাকবে। আর হার্ট ভালো থাকলে যেহেতু হার্টের পাম্প ভালো করে করছে, সেহেতু আমরা বিশুদ্ধ রক্ত বিভিন্ন জায়গায় যাবে, নালীগুলো ভালো থাকবে, সেক্ষেত্রে আমাদের বডি ইমিউনিটি মেকানিজম অ্যাকচুয়ালি বুস্ট করে অনেক। সো আমার কাছে মনে হয় শুধুমাত্র এটা শুধু বেনিফিটই রয়েছে বোধহয়। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র আসলে ব্যাক পেইনের জন্য না, সব ধরনের রোগের ক্ষেত্রে শরীরকে সুস্থ রাখার জন্য এটাই হচ্ছে আমার আর আমি সবাইকে আহ্বান করব যতটুকু হোক, আসলে অনেক ধরনের প্রবলেম থাকেই আমাদের দেশে, তারপরও আমার কাছে মনে হয় নিজেকে তো ভালো রাখতেই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সারসাইজের কোনো বিকল্প আসলে নেই। এক্সারসাইজ একবার শুরু করে দেখেন, আস্তে আস্তে ভালো লাগবে।